স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে অস্থিরতা দেশ জুড়ে, অন্ধকার সুড়ঙ্গের শেষ দেখতে আকুল প্রায় সবাই, তবে আলোর ঠিকানার ভরসা কেবলই দুজনা। এসব নিয়ে আজকে আলোচনা পার্শ্ব চরিত্র। কথা বলতে স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলাম লেখক মাহফুজুল্লাহ, আছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত আপনাদের। জনাব মাহফুজুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে 3 সপ্তাহের বেশি সময় ধরে অবরোধ চলছে, আপনি এই অবরোধ চলাটাকে, এতটা বড় সময় ধরে অবরোধ চলাটাকে যৌক্তিক মনে করেন কিনা? না, প্রথমত যৌক্তিক কি অযৌক্তিক এইটা বলবার আগে আপনি যেভাবে শুরু করেছেন সেদিকটা দেখলে, যেমন আপনি বলেছেন যে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে অস্থিরতা দেশ জুড়ে, তো সমস্যাটা তো আপনি চিহ্নিত করেই দিয়েছেন যে কেন সমস্যাটা, রাজনৈতিক সমস্যা এটা। এবং যেহেতু রাজনৈতিক সমস্যা এবং এই সমস্যাটা হওয়ার পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে আপনি যখন সমাজে শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশের বা দ্বিমত প্রকাশের, ভিন্ন মত পোষণের যে স্পেস থাকে, সেই স্পেসটা যদি সীমিত হয়ে আসে তখন কিন্তু মানুষ অন্য পথে যায়। এবং এটা যে শুধু আমাদের দেশে ঘটেছে তা না, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। যে কারণে এবং আজকে কিন্তু যেই সমস্যাটার বহিঃপ্রকাশ হিসাবে এই অবরোধ, আপনি ধরেন বাসে আগুন, হিংসা, মারামারি, কাটাকাটি, যত রকমের যত কিছু আছে, এই রাজনৈতিক ভায়োলেন্স বলেন, রাষ্ট্রীয় ভায়োলেন্স বলেন, সব মেলালে কারণটা তো মূলত হচ্ছে রাজনৈতিক। রাইট। হ্যাঁ, এবং রাজনৈতিক কারণকে আমি মনে করি যে পৃথিবীতে সবসময়, আমাদের দেশেও আমরা কিন্তু সবসময় রাজনৈতিক কারণকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি। ছোট্ট একটা উদাহরণ দিলে, যেমন ধরেন হিল ট্র্যাক্সে যে সমস্যা ছিল, হিল ট্র্যাক্সে তো কম মারামারি কাটাকাটি হয় না, কম মানুষ মারা যায় নাই, আমাদের সেনাবাহিনীরও প্রচুর মানুষ মারা গেছে। তারপরে কিন্তু দেখেন একটা পর্যায়ে গিয়ে সরকার রিয়েলাইজ করেছে যেটা প্রশাসনিকভাবে এই সমস্যার সমাধান সম্ভব না, যে কারণে আপনার হিল ট্র্যাক্সে শান্তি চুক্তি আমরা করলাম। তো কাজেই যেগুলো রাজনৈতিক সমস্যা সেগুলিকে রাজনৈতিকভাবে করতে হবে, মোকাবেলা করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এবং তবে আমাদের এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি রাজনৈতিক সমাধান বলেন বা সমঝোতা বলেন, আপোষ বলেন, এটি দুটি দলের দুজন প্রধান যে নির্বাহী তাদের হাতে কিন্তু সীমাবদ্ধতা, এটা কিন্তু অন্যত্র না। কাজে ওই দুজনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এই রাজনৈতিক সংকটকে বা দ্বন্দ্বকে কিভাবে আপনার করবেন, মোকাবেলা করবেন। এবং আমি মনে করি যে যারা সরকারে থাকেন তাদের দায়িত্বটা একটু বেশি থাকে, বিরোধী দলে যারা থাকেন তাদেরও দায়িত্বটা বেশি থাকে। মাহফুজুল্লাহ ভাই, আপনি যে কথাগুলি বললেন সে তার প্রত্যেকটির সঙ্গে আমি একমত, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে এই অবরোধটা লাগাতার 23 দিন যৌক্তিক কিনা? না, এই বললাম তো, ওই যে যৌক্তিক তো আপনাকে বিচার করতে হবে ওইটা দিয়ে। আপনি যদি আপনার এই প্রতিটি এখানে আমার যদি আমি আমার ব্যক্তিগত মতামতের কিছু তো নাই এখানে। না, আমি আপনার ব্যক্তিগত মতামত যদি জানতে চাইছি আর কি, যে আপনি অবরোধটি যৌক্তিক মনে করছেন কিনা, এই লাগাতার 23 দিন অবরোধ এবং কতদিন পর্যন্ত সেটি অবরোধ থাকবে সেটা যদি আমি বলতে পারতাম তাহলে আমি বলতে পারতাম যে এটা যৌক্তিক না অযৌক্তিক। যেহেতু আমি সেইটা বলতে পারছি না যে কতদিন এটা চলবে এই মুহূর্ত পর্যন্ত, আপনার কাছে যৌক্তিক মনে হচ্ছে? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যেহেতু আমি মনে করি, নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এটা একটা রাজনৈতিক সমস্যা এবং সেটা সমাধান হচ্ছে না বলেই এই চলছে, কাজে সেটা হলেই কিন্তু আপনি মানে সহজে পৌঁছে যেতে পারবেন সমাধানে। ফেয়ার এনাফ। নাই ভাই, আপনি এই 23 দিন অবরোধটা সকল রাজনৈতিক সমস্যা এবং যেগুলি আসলে অন্যভাবে সমাধান করা যাচ্ছে না, লাগাতার অবরোধটা সাথে আপনি যৌক্তিক মনে? না, আমি 23 দিন কেন, এটা আর কয়দিন চলবে সেটাও জানি না, কিন্তু 23 দিন না, তার চাইতেও অনেক কমেও আমি আসলে মনে করি নাই যে অ্যাকচুয়ালি যখন খালেদা জিয়ার মুখ থেকে প্রায় মানে জোরাজুরি করে বের করে নেওয়া হলো যে এটা এটা না, এটা কর্মসূচি কি, এটা চলবে, আমাদের অবরোধ চলবে, তো অনির্দিষ্টকাল অবরোধ চলবে। তো অনির্দিষ্টকালের অবরোধের কর্মসূচিটাই আমার কাছে মনে হয়েছে অযৌক্তিক, যদিও আমি খুবই আন্তরিকভাবে মনে করি আমাদের দেশে একটা রাজনৈতিক সমস্যা রয়েছে এবং রাজনৈতিক সমস্যার জন্য বিরোধী দলের কিছু মানে দাবি দেওয়া আছে যেগুলি রাজনৈতিকভাবে বিবেচনার দাবি রাখে। এবং আমি যেহেতু মনে করি যে এই রকম একটা কর্মসূচি একেবারে অনির্দিষ্ট, মানে এই কর্মসূচিটা দিয়ে কোথায় কিভাবে যাবে এরকম কোনো প্ল্যানও নাই, মানে এটা কিন্তু বলাও হয় না। এমনকি আপনি দেখবেন যে অবরোধটা বলতে কি কি বুঝাবে, এর আওতায় কি থাকবে কি থাকবে না, ডিফাইনও করা হয় না, সুনির্দিষ্টকরণ হয় না, এটা নিয়ে রেগুলার কোনো আপডেটস নাই, মনিটরিং নাই। এটা যেটা কর্মসূচি থাকলে যে নিয়মিত
এর কোথায় কি হলো। যেমন আমি যদি বিএনপি হতাম, যদি আমি অবরোধও দিতাম, তাহলে তো আমি অন্তত পক্ষে মানে কয়েক ঘন্টা পর পর জানাতাম দেশের কোথায় কি অবরোধের ফলে কি হয়েছে, সরকারি দল বা পুলিশ অন্যায় কি করেছে, মানে সরকারি দল কি করেছে, বিএনপি কি করেছে, জনগণ কি করেছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই কর্মসূচিটাই একটু মানে প্র্যাগম্যাটিক কর্মসূচি হয় নাই, এর চাইতে বেটার বিকল্প ছিল। এবং সেটা বিরোধী দলের বিএনপি এবং তাদের সাথে যে জোট, এই জোটেরও বাইরে আরো অনেকগুলি দল আছে যারা প্রায় একই রকম দাবি করে যে একটা তত্ত্বাবধায়ক বা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন বা আরো অন্যান্য দাবিতে তাদের কিছু মিলও আছে। তো এরকম একটা লার্জার অনেকগুলি দলের মানে দাবি অ্যাকচুয়ালি অন্য অনেক মানে আরো সুন্দর কৌশলে, আমি সুকৌশলে বলবো না, সুন্দর কৌশলে একটা ইনোভেশন এবং সৃজনশীল কর্মসূচির ভেতর দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে তাদের দাবি আদায় করা সুযোগ ছিল। আপনি মনে করছেন সুযোগ ছিল, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই দাবিগুলি উত্থাপন করারই আসলে সুযোগ পাওয়া যাচ্ছিল না, পরপর দুটি সমাবেশ করতে দেওয়া হয়নি। আপনি যদি এইটুকু নিয়েই পুরো আলোচনাটা আগান তাহলে আমরাও আরো মত দিতে পারবো। জি, আমি জনাব শ্যামল দত্ত আপনার কাছে একটি বিষয় একটু বলতে চাই একজনকে উদ্ধৃত করে, সেটি হচ্ছে যে ডাক্তার জাফরুল্লাহ, আপনি জানেন গণস্বাস্থ্যের, তিনি সময় টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান সম্পাদকীয়তে আজ বলেছেন যে আসলে সকল সমস্যার সমাধানের চাবিকাঠি আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি চান তাহলে এই সমস্যাটি এবং জনগণ যে দুরূহ অবস্থার মধ্যে আছে তা এই মুহূর্তে এটি সমাধান হতে পারে। আপনি এই বক্তব্যের সাথে একমত কিনা? অবরোধের যৌক্তিকতা প্রেক্ষাপটে যদি আপনি বলেন। আমি ঠিক জানি না, আমি অনুষ্ঠানটি দেখিনি, ফলে কোন প্রেক্ষিতে বলেছেন। উনি বলেছেন আজকে যদি তিনি সংলাপের কথা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, তাহলে আজকে এই সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। সংলাপ তো দরকার আছে, আমরা সবাই সংলাপের কথা বলি। কালকে আমরা সম্পাদকরাও গিয়েছিলাম মাননীয় তথ্যমন্ত্রীর আমন্ত্রণে, সেখানেও অনেকেই বলেছেন যে আলাপ আলোচনা করা দরকার, কিন্তু এই পরিস্থিতিতে আমি মনে করি না যে সংলাপ একটা সমাধান আনবে। আপনি যদি কাউকে জিম্মি করে একটা মুক্তিপণ আদায়ের মতো করে একটি সংলাপ আদায় করেন বাংলাদেশে, তাহলে কোনোদিনই এই ধরনের সংকটগুলো সমাধান কখনোই হবে না। সেই জন্য আমি ঠিক জাফরুল্লাহ ভাই অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, তিনি নিশ্চয়ই কোনো একটি প্রেক্ষিতের ভিত্তিতে বলেছেন যে সকল সমস্যার সমাধান মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। আমি ঠিক মনে করি না প্রধানমন্ত্রীর হাতে, কারণ বাংলাদেশের এই ধরনের রাজনৈতিক সংকটগুলোর পিছনে আরো অনেকগুলো কারণ আছে, আরো অনেক প্লেয়ার আছে এখানে। আর যেটি আপনি প্রশ্নটি করেছেন যে এই আমাদের সম্মানিত দুজন অতিথির কাছে যে হরতাল অবরোধের যৌক্তিক কিনা, আপনি খেয়াল করবেন যে যদি সত্যিকারের এটি অবরোধ হতো, মানে অবরোধ আমরা যে অর্থে রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখি, তাহলে এক ধরনের কথা আছে। মাননীয় বিএনপি চেয়ারপারসন যখন যেদিন গাড়ি বারান্দায় দাঁড়িয়ে এই গুলশান কার্যালয়ের এই কর্মসূচিটি ঘোষণা করেন, তখন উনি ওনার বক্তব্যটা যদি আমি জানি না আপনাদের এখানে নিশ্চয়ই আছে, যে তিনি বলছিলেন যে সভা করতে না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের একটি অবরোধ কর্মসূচি চলবে, কারণ সংকটটা ছিল একটা সভা করতে দেয়া না দেয়া নিয়ে 5 তারিখে। তার পরবর্তী সময়ে তিনি ওই একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে একটা কার্যকর সংলাপ জন্য অবরোধ কর্মসূচিটি চলবে। যে কোনো আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, খালেদ, আমি বিশ্বাস করি যদি সত্যিকারের জনগণের পার্টিসিপেশন থাকে, জনগণের অংশগ্রহণ থাকে, তাহলে সেটি সমর্থনযোগ্য। এখন যে অবরোধটি চলছে, যেটি সেদিন মাননীয় বিএনপি চেয়ারপারসন ঘোষণা করেছিলেন, রাজপথ, রেলপথ, সড়কপথ অবরোধ, আমি কোথাও দেখিনি যে বিএনপি বা 20 দলীয় জোটের কোনো সিনিয়র নেতা রাস্তায় দাঁড়িয়ে বলছেন গাড়ি চলবে না, রেল চলবে না, কিংবা ট্রেন চলবে না। তারা বরং নিজেরা গাড়ি চড়ে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তার মানে আপনি বিএনপির নেতার গাড়ির ভিতরে গিয়ে গুলিতে আহত হয়েছেন, ড্রাইভারকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে একজন সহকারী ছিলেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি নেতারা প্রতিদিনই গাড়ি চলাফেরা করছেন, অথচ সাধারণ মানুষ, একেবারে দিন খাটা মজুর যারা, তারা যখন ঢাকা থেকে কাজ করে বাড়ি ফিরছেন ড্যামরায়, তার গাড়িতে পেট্রোল বোমা, 39 জন একসাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। এই যে কর্মসূচি বলছেন আপনি, যেটিকে অবরোধ কর্মসূচি হিসেবে আমরা দেখছি, এটি যদি জনগণের সম্পৃক্ততাহীন একটি কর্মসূচি, সেটি কখনোই কিন্তু সমর্থনযোগ্য নয়। এবং আমি মনে করি না
বিএনপি এখান থেকে কোনো কিছু গেইন করছে। শ্যামলদা, আপনার কাছে আমি আবার আসবো, আমি একটু নাইমের কাছে আসি। নাইম ভাই, এই ব্যাপারটিকে আপনি একটু রেসপন্ড করবেন যে শ্যামলদা জনসম্পৃক্ততার যে ফর্মুলা দিচ্ছেন তার সাথে আপনি আসলে একমত কি? হ্যাঁ, আমি খুব ইন্টারেস্টিং, আমি থ্যাংক ইউ আপনাকে যে আপনি আমাকে সুযোগ দিলেন। আমি এখানে একটু ব্যাখ্যা করি। তো শ্যামল কিন্তু মানে বলছেন কর্মসূচির সাথে জনসম্পৃক্ততা নাই বলছেন, কিন্তু দাবির সাথে রাজনৈতিক যে দাবিগুলি বিরোধী দলের সেগুলোর সাথে কিন্তু জনসম্পৃক্ততা আছে, এবং এই দলটা কিন্তু বড় একটা জনসমর্থন আছে। এবং এটা যখন আমরা সম্পাদকরাও কথা বলেছি, সম্পাদকরাও কিন্তু বিরোধী দলের জন্য একটা স্পেসের, অনেকেই বলেছেন যে বিরোধী দলেরও তো রাজনীতির মত প্রকাশের, তাদের এক্সপ্রেশনের, তাদের স্পেস তো দিতে হবে। তো আমার যেটা মনে হয় যে একদিকে এই কর্মসূচিগুলি ক্রমাগত আমাদের যেটা হয়, মানে আমাদের আর্থসামাজিক কাঠামোর মধ্যেই আসলে আর সঙ্গতিপূর্ণ নাই। মানে আমি সাধারণ মানুষজন আর ততটা এটার মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে না। এটা কিন্তু বিএনপির প্রবলেম না। এই সময়ে যদি আওয়ামী লীগও অপোজিশনে থাকতো, এই প্রবলেম থাকতো। আমরা অনেকে কিন্তু এইভাবে প্রবলেমটা দেখি না। এটা আর্থসামাজিক একটা প্রধান কারণ। তো আমরা যদি এখন এটা বলি যে এই কর্মসূচিতে জনসমর্থন নাই, তাহলে এটা একটু মিসলিডিং হতে পারে ওই অর্থে। আরেকটা কথা হলো যে আমার কাছে এটা আবারও মনে হয় যে কর্মসূচির ব্যাপারে যে সৃজনশীলতা সেটুকু নাই। আর যেটুকু জনসমর্থন আছে, মানে দলীয় সমর্থকদের যে সমর্থন ধন্য বলা যেত এই কর্মসূচিগুলি, সেটা আবার সরকারের যে রাষ্ট্রীয় বা পুলিশি যে অ্যাকশন এবং রাজনৈতিক অ্যাকশন, দুইটা সমান্তরাল ভাবে অত্যন্ত প্রবল। এইটার কাছে, এই কৌশলের কাছে মামলা, তারপরে সরাসরি মানে মনে করেন পিটানো, তারপরে মানে নানান রকম ভাবে মানে রাজনৈতিক ভাবে যেভাবে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, এগুলো কিন্তু মানে ক্রমাগতই সমস্যা হয়। আমরা যখন ইয়াং রিপোর্টার্স, তখন আওয়ামী লীগ মাঠে, বঙ্গবন্ধু তার বেশ কয়েক বছর আগে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। আওয়ামী লীগেরও কিন্তু এরকম সময় গেছে। আওয়ামী লীগও রাস্তায় নেতাকর্মীরা থাকতো না কর্মসূচি দিয়ে। তো এইগুলো এক একটা দলের এক একটা সময়ে যায়। আমাদের এখন কনসার্ন হয়ে গেছে যে এখন মিডিয়ার এক্সপ্লোশনের কারণে এই যে সহিংসতার গুলির রূপটা আমরা খুব প্রত্যক্ষ করি না। কিন্তু নাইম ভাই, আপনি কি কখনো দেখেছেন যে কিছু ভাড়াটে শিশু কিশোরকে দিয়ে আপনি পেট্রোল বোমা মেরে আসো 1000 টাকা 2000 টাকা বিনিময়ে? হয়তো নেতাকর্মীরা ছিল না, কিন্তু এই পরিস্থিতি বাংলাদেশে কখনোই আগে ছিল না। আমি বাংলাদেশের যে কোনো হরতাল সহ নানান রকম কর্মসূচিতে পিচ্ছি এবং টোকাইয়ের ব্যবহার খুবই কমন ছিল, কিন্তু কথাটা হলো ঢিলের পরিবর্তে এখন বোমা হয়ে যাচ্ছে। এইগুলি হচ্ছে ক্রম অবনতিশীল আমাদের রাজনৈতিক পরিস্থিতি। আমি এই বিষয়ে জানাব মাহফুজুল্লাহ, আপনার একটু মতামত একটু শুনে নিব যে জনসমর্থন, জনসম্পৃক্ততা দাবির প্রতি, কর্মসূচির প্রতি না, এই যখন আলাপ। তার আগে ছোট্ট দুটা করি। শ্যামল একটা প্রশ্ন তুলেছেন যে মুক্তিপণ দিয়ে এটা হবে কিনা, বা এই ধরনের শর্ত দিয়ে হবে কিনা। যদি না হয় তাহলে ধরেন আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, 1996 সালে তো বিএনপি একতরফাভাবেই আপনার তত্ত্বাবধায়ক সরকার করেছে। তো সরকার যদি মনে করেন এটা সমস্যা, সরকার একতরফাভাবেই করুন, সেখানে তার মানে আপনার মুক্তিপণের প্রশ্ন আসবে না। আর নাইম একটা কথা বলেছেন যে সৃজনশীল কর্মসূচি, আমার কাছে ঠিক পরিষ্কার না যে সৃজনশীল কর্মসূচি কি হতে পারত। এরপর যদি নাইম একটু ব্যাখ্যা করে আমি বুঝতে পারবো যে কোন কোন কর্মসূচিগুলি সৃজনশীল। আর যে জনসমর্থনের ব্যাপার, জনগণের অংশ, এইটা আমরা ডিসাইড করব কি দিয়ে, মাপবো কি দিয়ে, আমাদের মাপকাঠিটা কি তার উপরে নির্ভর করবে। মাপকাঠিটা যদি হয় আমার বিশ্বাস, আমার আশেপাশে আমি যাদের সঙ্গে চলাফেরা করি তাদের বিশ্বাস, তাহলে একরকমের মাপকাঠি। আমি যদি ভিন্ন মতের লোক হই তাহলে একরকমের, আর আমি যেটা মিক্সড গ্রুপের মধ্যে চলাফেরা করি তাহলে, কারণ এইটা মাপবার জন্য তো একটা আপনার কোন রকমের কোনো মাপকাঠি কিন্তু আমাদের নাই। আপনারা এখানে তিনজন আছেন, আপনি যদি আপনার মাপকাঠি যে মাপকাঠি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি আপনি বলেন যে দাবিটার প্রতি ঐক্যমত্য যে আছে, সেটি জনাব শ্যামল দত্ত বলছিলেন, জনাব নাঈমুল ইসলাম খান বলছেন, কিন্তু কর্মসূচির সাথে যে আসলে মানুষ একমত হচ্ছেন না, যেহেতু এই কর্মসূচিটা একটু নাশকতামূলক, না এই ব্যাপারে কি আপনার দ্বিমত আছে? হ্যাঁ, আমার দ্বিমত আছে। এক, দুই নম্বর হচ্ছে আপনি মনে করছেন যে মানুষ চাইছে এই যে বিএনপি নেতারা কোথায় বললো তো শ্যামল, যেমন ধরেন আপনি যদি গত কয়েকদিনের টেলিভিশন স্ক্রলেজ আমি যে সমস্ত দেখেছি,
আজকে পর্যন্ত আপনি যেই পরিমাণ বিএনপি নেতা এবং কর্মীদেরকে গ্রেফতার করেছেন, তো তাদেরকে মাঠে দেখবেন কোথায়? আপনি মাঠে তো দেখার কথা না, কারণ বিএনপির প্রায় সর্বপর্যায়ের, জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের, ইভেন কেন্দ্রীয় পর্যায়ের প্রচুর নেতা আপনার পুলিশের ভয়ে, প্রাণের ভয়ে তারা তার মানে দৌড়াচ্ছেন। বিএনপি নেতারা আসলে না, সেই সঙ্গে না, আর কিন্তু যে আমাদের আছে, না, না, আমাদের বিনোদ, সেই সঙ্গে দুটো জিনিস যুক্ত হয়েছে।